নির্বাচন পরিক্রমা 2026 অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি বড়খলা বিধানসভা এলাকায়। বড়খলা বিধানসভা এলাকায় এমন একজন ব্যক্তি রয়েছেন যার সমাজসেবার ক্ষেত্রে অনেক নাম রয়েছে, সেই সঙ্গে শিক্ষা দীক্ষা সহযোগিতা সামাজিক কাজে ওনার বিশেষ অবদান থাকে। প্রথমে আপনার নামটা জানতে চাই। আমার নাম জহুরুল ইসলাম বড়ভুইয়া জুয়েল। জহুরুল ইসলাম বড়ভুইয়া জুয়েল, জুয়েল নামে উনি বেশি পরিচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আজ ওনার সাথে কথা বলবো। উনি বড়খলা বিধানসভা কেন্দ্রের একজন কংগ্রেস প্রার্থী এবং সেই সঙ্গে ওনার কাছ থেকে আমরা জানবো ওনার জীবনশৈলী, ওনার সামাজিকতা, ওনার দায়িত্ববোধ এবং এবারে এই নির্বাচনে বড়খলা যেভাবে পিছিয়ে রয়েছে, যেভাবে প্রত্যন্ত এলাকায় পরিণত হয়েছে, সেই জায়গা থেকে কিভাবে আমরা নিরসন পেয়ে অগ্রসর হতে পারি এবং উন্নয়নের ছোঁয়া আমরা বড়খলায় আনতে পারি, সেটার জন্য ওনার সাথে ওনার অভিমত আমরা নেব এবং আমরাও আমাদের মতামত ব্যক্ত করব। আমাদের এই পরিক্রমা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনি আমার সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছেন, যার জন্য আপনার এই বরাক বার্তা পরিবারের সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার প্রথম প্রশ্ন থাকছে আপনার কাছে, এই যে বিগত জীবনে আমরা দেখতে পেয়েছি সামাজিক জীবনে আপনার একটা যথেষ্ট অবদান ছিল, বিশেষ করে করোনার সময়, বন্যার সময়। বিগত বন্যা যে হয়েছে সেটা সবচেয়ে বড় বন্যা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সমাজসেবার ক্ষেত্রে এত কারি কারি টাকা আপনি খরচ করছেন, কিন্তু বিনিময়ে কোনো কিছু চাননি আপনি। তো এই যে কংগ্রেস সত্তার মধ্য থেকে টিকিট পাওয়াটা এবং সমাজসেবাটা, সেই দুটোর মধ্যে ফেরাকটা কোথায়? দেখেন, সমাজসেবা টোটাল আলাদা জিনিস। যে কংগ্রেসের টিকিট পাওয়ার পরে যে আমি সমাজসেবা করব না, মানুষ মন থেকে সমাজসেবাটা তার ব্রেনে থাকতে হবে যে আমি সমাজসেবা করব। যে আমি দলের টিকিট পাবো তারপরে সমাজসেবা করব, এই রকমের মন মানসিকতার লোক আমাদের এলাকায় অনেক রয়েছেন, প্রার্থীদের মধ্যে অনেক রয়েছেন যে আমি এই দলের কংগ্রেসের টিকিট হোক বা আমি বিজেপির টিকিটটা পাওয়ার পরে যে আমি সমাজসেবা পাবো না, সেটা আমি মানি না। আমার ক্ষেত্রে হলো যে আমি সমাজসেবাটা যেটা করব সেটা আমার ব্রেনে থাকতে হবে যে আমি সমাজসেবামূলক কাজ করব। আজকের দিনে বড়খলার যদি যাতায়াত ব্যবস্থার কথা আমরা বলি, সম্পূর্ণ বেহাল পরিষেবা। একজন পেশেন্ট শিলচর নিয়ে যাওয়া যায় না, কিংবা মজুমদার বাজার পর্যন্ত নিয়ে যাওয়া যায় না, কারণ বেহাল অবস্থা। ওনার প্রাণ যাওয়ার যথেষ্ট সংখ্যা থাকে। ডেলিভারি অনেক সময় তো অঙ্গনবাড়ি কেন্দ্র আছে, 108 আছে, বিভিন্ন পরিষেবা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু গাড়িগুলোও যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে যে বড়খলার বেহাল সড়ক পরিষেবা, সেটার জন্য আপনি কাকে দায়ী মনে করেন এবং কি করলে এটা থেকে নিরসন পাবে? দেখেন, বড়কলার যতগুলা যোগাযোগ ব্যবস্থা আছে, আমাদের পিডব্লিউডি সড়ক থেকে শুরু করে গ্রামাঞ্চলের যতগুলা আছে, আমি সবসময় গ্রামাঞ্চলে যাই, সকলের ঘরে যাই, ঘরে ঘুরে বেড়াই। আমার সেটা এটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি সবসময় গ্রামের ছেলে হিসাবে আমি গ্রামের প্রতিটি জায়গায় যাই। পিডব্লিউডি সড়ক তো আমাদের বেহাল আছে, সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীণ যতগুলো ছোট ছোট রাস্তা আছে সব কিন্তু বেহাল আছে। তার জন্য আপনি বলেছেন কাকে দায়ী করব, এখন বর্তমান আমাদের যিনি বিধায়ক আছেন ওনাকেও দায়ী করব, এর আগের বিধায়ককেও দায়ী করব। কারণ একটি 5 বছরে সব কাজ যদিও সম্পূর্ণ না হয়, আগের বিধায়কে কিছু দায়ী থাকতে হবে এবং বর্তমান বিধায়ক তো দায়ী আছেন। আপনি বলেছেন যে আমাদের হসপিটাল বা স্কুলের ছাত্রছাত্রী যারা, সেটা ছাড়াও আম জনগণ যে সবসময় চলতে হয়, আমাদের বড়কলা তিমাতা থেকে বরযাত্রাপুর তিমাতা পর্যন্ত মাত্র 7 কিলোমিটার জায়গা। সেই 7 কিলোমিটার জায়গা যাওয়ার সময় 30 মিনিট সময় লাগে। তার মানে আপনি বুঝতে পারবেন যে আমাদের রাস্তাগুলা কতটা উন্নত মানের রাস্তা। যে 7 কিলোমিটার জায়গা যেতে হলে আমাদের 30 মিনিট লাগে, মানে আধা ঘন্টা সময় লেগে যায়। সেই জায়গায় আরেকটা প্রশ্ন থাকছে যে কংগ্রেস সরকারের মিসবাহুল ইসলাম লস্কর ছিলেন বিধায়ক। উনি বলছেন যে সরকার সহযোগিতা করছে না, সরকার কোনো ফান্ডিং করছে না সড়কের জন্য, এবং বিধায়ক তহবিল থেকে যতটুকু করার তিনি তা কুলিয়ে উঠতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনার চিন্তাধারাটা কি থাকে? দেখেন, একটা আমি আগেই বলেছি যে আমার রুচিটা থাকতে হবে যে আমি কাজ করব, আমার চিন্তা এটা থাকবে আমি কাজ করব। যখন সরকার দিচ্ছে না, উনি এটা পারতেন যে জনগণের সঙ্গে যোগাযোগ রেখে যে আমরা কিভাবে আমাদের এলাকাকে উন্নয়ন করব,
সেটা করতে পারতেন। একটা প্রশ্ন না বললেই নয়, সেটা আপনাকে কোনো খোশামত করা নয়, আমরা সরাসরি বলছি, কোনো খোশামত করা নয়, কোনো বাস্তব সত্যটা আপনার সঙ্গে তুলে বলছি। বড়খলার নাগরিকরা চাইছেন আপনাকে, যদিও কিশোরনাথের একটা প্রচার চলছে, কারণ উনি আগে ছিলেন একবার বিধায়ক, কিন্তু সবাইকে উনি খুশি করতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে, ভূমিপুত্র হিসাবে, গ্রামের ছেলে হিসাবে, কিংবা একজন সৎ মানুষ হিসাবে, কিংবা একজন সমাজসেবী হিসাবে বড়খলার জনগণ আপনাকে চাইছেন, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে চাইছেন। সে কথা আমি এ কারণেই বলতে পারি, কিনা আমরা বিভিন্ন হিন্দু গ্রামে গেছি, সেখানে গিয়ে আপনার নাম শুনেছি। অনেকের বিয়েতে আপনি নিজের পকেট থেকে টাকা দিয়েছেন, অনেক অসহায় দুঃস্থ মহিলাকে কাপড় দিয়েছেন, ওদের মেয়ের বিয়েতেও আপনি সাহায্য করেছেন। আপনি অন্য কমিউনিটির মানুষের আরেকটা কমিউনিটিকে হেল্প করেছেন। এবং সেই সঙ্গে আরেকটা কথা না বললেই নয়, শুধু বড়খলা নয়, বড়খলা থেকে পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, যেগুলো আপনার সমষ্টির ভিতরে পড়ে না, সেগুলো তো আপনি আর্থিক অনুদান দিয়েছেন, রাস্তাও বানিয়ে দিয়েছেন, সাহায্য করেছেন, এরকম কথা আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব মিলিয়ে একটা প্রশ্ন আছে যে সবাই আপনাকে চাইছেন। এখন কংগ্রেস দলের পক্ষ থেকে আপনি কতটুকু আশাবাদী যে আপনাকে টিকিট দেওয়া হবে? আমি 99% আশাবাদী দল আমাকে টিকিট দেবে। টিকিট 1% তো নসিবে থাকতে হবে, কিছু তো কপাল হ্যাঁ, কপালে থাকতে হবে, সেটা উপরআল্লাহর উপর। কিন্তু আমি 99% শিওর যে দল আমাকে টিকিট দেবে। এর কারণটা হলো, এখন যে আমাদের আগের কংগ্রেস দল আর এখন বর্তমানে কংগ্রেস দলের মধ্যে একটু ডিফারেন্স হয়েছে। এখন বর্তমান দলটা এটাই চাচ্ছে যে সার্ভে রিপোর্টের উপরে যদি টিকিট দেওয়া হয় তাহলে তো টিকিট আমাকে দেবে। কারণ আগে অন্য হিসাবে যদিও টিকিট দেওয়া হতো, এখন বর্তমানে দল, আমাদের দলের যিনি এই আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি রয়েছেন গৌরব গগৈ মহাশয়, উনি বা আমাদের ইনচার্জ যিনি এসেছেন বিকাশ উপাধ্যায় মহাশয়, বা সকলের একটাই চিন্তাধারা যে এইবারের যে টিকিট যাকে দেওয়া হবে সেটা সার্ভের ভিত্তিতে দেওয়া হবে। বিকাশ উপাধ্যায় যখন বরাক সফরে আসলেন, শিলচর শহরে কংগ্রেস অফিসে আসলেন, তখন আমরা দেখতে পেলাম বড়খলা থেকে বিভিন্ন সংগঠনগুলো ওনার কাছে গিয়ে আপনার নাম রেফার করেছে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা আপনার মজবুত একটা স্থিতি রয়েছে বলে সবাই মনে করছে। তো দল টিকিট দেওয়ার পর সেটা কতটুকু প্রভাবশালী হবে, কারণ সাধারণ জনতা কতটুকু নেবেন আপনাকে মনে হয়? দেখেন, আপনি আগেও বলেছেন যে এলাকাবাসী আমাকেই চাচ্ছে। আমি গ্রামের ছেলে হিসাবে আমি চাই যে গ্রামের যতগুলা সমস্যা, সেই সমস্যাগুলোকে আমার নিজের সমস্যা হিসাবে আমি সব সময় দেখে আসছি, আর ভবিষ্যতেও সেটা আমি দেখব। যার কারণে গ্রামের মানুষ আমাকেই ভোট দিবে। কারণ এখন পর্যন্ত গ্রাম থেকে কোনো মানুষ বিধায়ক হয় নাই আর গ্রামের কথাগুলা নিয়ে বিধানসভায় উপস্থাপন করে নাই। যার কারণে গ্রামবাসী, আমাদের বড়খলা সমষ্টি ডিলিমিটেশনের আগেও ছিল গ্রাম, এখনো পুরা সমষ্টিটা গ্রামই রয়েছে। তাই আমি এখন যে নতুন যেগুলা গ্রাম আমাদের সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, আমি প্রায় এক রাউন্ডে হওয়ার পরে সেকেন্ড রাউন্ডে আমি পড়ে গিয়েছি যে গ্রামের এত রাস্তা খারাপ আর কি। গতকাল রাতে আমি এক জায়গায় গিয়েছিলাম, মানে সেখানে রাস্তা আছে কি না না সেটার কোনো চিহ্নই নেই। আমি তাদেরকে বললাম যে এখানে কি কোনো এপি জিপি বা কোনো জেলা পরিষদ বা এমএলএ কোনো কাজ কি করেন নাই? ওরা অনেক দুঃখ প্রকাশ করেছে, যদিও আমি নাম তো কারো বলতে যাব না, কারণ সবাই চায় কাজ করতো, আর প্রতিনিধি সকলের ইচ্ছা থাকে কাজ করার, কিন্তু কোনো সময় কেন করে না সেটা রাজনৈতিক চাপ থাকে কিংবা এরা ওনারাই বলতে পারবে। আমি আমার কথা ক্লিয়ার বলতে পারবো যে আমি চাই যে আমার গ্রামকে উন্নয়ন করব। গ্রামের কথা যখন আসে তখন একটা কথা না বললেই নয়, বড়খলা বিধানসভা কেন্দ্রে কিন্তু চা শ্রমিকদের যথেষ্ট ভোট রয়েছে। তো চা শ্রমিকদের যে আশ্বাস দেখানো হয়েছিল, যে লোভ দেখানো হয়েছিল, যে ওয়াদা করা হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আজ পর্যন্ত সঠিকভাবে পূরণ হয়নি। তো আপনার কাছে কি উদ্দেশ্য থাকবে এই চা শ্রমিকদের প্রতি, তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের যে সামঞ্জস্য, কতটুকু আপনি দেখেন, সেটা হলো আমাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে যে চা শ্রমিকদেরকে নিয়ে যে চিন্তাধারা রয়েছে আমি আশাবাদী সেটা পূরণ করবে। আর আমি আমার সমষ্টির চা বাগানগুলোর জন্য, চা শ্রমিকদের জন্য আমি আমার যতটুকু সম্ভব আমি তাদের সেটা ন্যায়টা মানে পাইয়ে দেওয়ার চেষ্টা করব। বরাক উপত্যকায় বড়খলার মতো একটা বার্নিং ইস্যু রয়েছে, গ্রিনফিল্ড এয়ারপোর্ট।
সেখানে বিভিন্ন শ্রমিকদের ঘর ভেঙে দেওয়া হলো, চাপাতি বাগান উচ্ছেদ করা হলো, একটা বিরাট জায়গা, একটা ব্যবসায়িক কেন্দ্র, একটা উৎপাদনের সেটার কর্মস্থলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। সেখানে অনেক সিন্ডিকেট রাজ চলছে, বিভিন্ন নেতা মন্ত্রীর উপর বিভিন্ন অভিযোগ আছে। কেউ 100 বিঘা কিনেছেন, কেউ 200 বিঘা কিনেছেন, কেউ 50 বিঘা কিনেছেন, কেউ ওখানে হসপিটাল পুঁজিপতিদের নিয়ে হসপিটাল খুলছেন। জায়গাগুলো কিন্তু ক্যাপচার করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়ন প্রগতির একটা স্বপ্ন দেখিয়ে সবাইকে জায়গাগুলো নেতামন্ত্রীরা ক্যাপচার করছেন। আজ 5 বছর থাকুক কিংবা 10 বছর থাকুক, তারপর সরকার বদলাবে, জায়গাগুলো যে নামাঙ্করণ হলো সেটা কিন্তু ব্যক্তিগতকরণ হয়ে গেল কিংবা সাংগঠনিককরণ হয়ে গেল। তারপর এখানে যে ইকোনমিক পরিস্থিতিতে দাঁড়াবে, সেটার যে অবস্থাটা হবে, সেই অবস্থায় এলাকার নাগরিকরা কতটুকু সার্ভাইভ করতে পারবেন বলে মনে হয়? দেখেন, যদি গ্রিনফিল্ড এয়ারপোর্ট হয় তাহলে আমাদের এলাকা ডেভেলপড হলো, আমরা সবাই খুশি। যদি না হয় তাহলে কেন আমাদের এলাকাকে ক্ষতি করা হলো, এটা প্রশ্ন আমি সরকারের কাছে আমার প্রশ্ন থাকলো যে আমাদের এলাকার চা শ্রমিকদের যে তাদের জায়গাগুলা, ঘরবাড়ি বা এই যে আমাদের চা গাছ যতগুলো আছে, চারা গাছগুলা, প্রত্যেক গাছকে সরিয়ে একদম ভেঙে দেওয়া হয়েছে। আজকে 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত শুনেছি, যেটা খবরে প্রকাশ, যেটা আমাদের গ্রিনফিল্ড এয়ারপোর্ট হবে, হলে তো ভালো কথা। যদি না হয় তাহলে দায়ী কে? সেটা একটা প্রশ্ন থাকছে। দর্শক শ্রোতাদের বলে রাখছি, এই অঞ্চলে গ্রিনফিল্ডকে নিয়ে যথেষ্ট আন্দোলন হচ্ছে, এখনো চলছে। সরকার কয়েকজনকে আর্থিক সাহায্য দিয়েছে যদিও, কিন্তু অধিকাংশ শ্রমিকরাই নারাজ এবং সেই জায়গায় পুঁজিপতিদের একটা কালো হাত আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইব, বড়খলা কিন্তু একটি প্রাকৃতিক সম্পদপূর্ণ একটা বিধানসভা কেন্দ্র। সেখানে পাথর কুয়ারি রয়েছে, বালুর কুয়ারি রয়েছে, শাল বাগান রয়েছে, সেগুন বাগান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে একটা বিরাট সিন্ডিকেট রাজ চলছে। সেই জায়গায় পাথরের একটা সিন্ডিকেট চলছে, গাছের অবৈধ ব্যবসা চলছে, বালুর একটা অবৈধ ব্যবসা চলছে। বন বিভাগের চোখের সামনে এগুলো হচ্ছে, কিন্তু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কিছু অবৈধ কালো ব্যবসায়ীরা এই ব্যবসাগুলো করছে। এই যে একটা রাজস্ব মার খাচ্ছে সরকারের, সে ব্যাপারে আপনাদের কি কোনো ব্যবস্থা থাকবে, কোনো পদক্ষেপ থাকবে? নিশ্চয় থাকবে, কিন্তু বর্তমানে যে আপনি পাথরের কথা বলছেন, সেখানে কিন্তু মহল রয়েছে, যেটা বাস্তব। বা বালুর মহল যদিও এইদিকে নাই, কিন্তু আমাদের বরাক নদীর বালুর মহলটা হয়েছে যতটুকু আমার জানা। সেটার ব্যাপারে ব্যবস্থা তো থাকবেই। বাদামবাড়িতে পাথর বের করা হচ্ছে বলে অভিযোগ ছিল, সেটার কোনো ডাক ওঠেনি, মানে টেন্ডার হয়নি। আর একবার টেন্ডার হয়েছিল 2000 সেন্টিমিটার বা 2000 কিউবিকের, তো তারপর দেখা গেল ওটা থেকে 2000 থেকে ওটা 10,000 হয়ে গেছে, কিন্তু কাজ চলছে। এই যে একটা চক্র চলছে, সেই চক্রটা নিয়ে কিন্তু সেটা বর্তমানে আমার জানা মতে বন্ধ আছে। বন্ধ আছে। তো সেটা নিয়ে একটা যথেষ্ট প্রশ্ন ছিল, হয়তো সাময়িকভাবে সংবাদ বেরোনোর পর সেটা বন্ধ আছে। তো সব মিলিয়ে আমরা একটা কথা বলতে চাইব যে যেভাবে আপনার জনগণের প্রতি আপনার প্রতিফলন, জনগণ যেভাবে আপনাকে চাইছেন, সেভাবে আপনিও অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছেন জনগণের সাথে। এবং আজকের দিনে কংগ্রেস বিজেপি দল ছেড়ে মানুষ উঠে উন্নয়ন প্রগতির কথা চিন্তা করছে। নাজেহাল মানুষ একটা সুস্থ সমাজ, সুস্থ জীবন চাইছে, একটা একটা চাপ থেকে মুক্ত হতে চাইছে। সেই সঙ্গে একটা কথা আরও থাকছে যে আজকের দিনে সরকারি বিভিন্ন প্রকল্প চলছে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, ঝুড়ি ঝুড়ি স্বপ্ন এবং প্রকল্প, টাকা। আপনার কি মনে হয় যে এই সব প্রকল্প দিয়ে সাধারণ নাগরিকরা লাভান্বিত হচ্ছেন? সেটা ভালো কথা, কিন্তু কর্মক্ষমতা, আয় কিংবা আমরা যে কর্মকুশলতা কিংবা একটা দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ব, সেটাতে কোনো ফেরাক পড়ছে? নিশ্চয় পড়ছে, কারণ যেটা দেওয়া হচ্ছে আমাদের গ্রামবাসী পাচ্ছেন, সেটা ভালো কথা। কিন্তু আমার মনে হয় সেই জায়গায় যদি আমাদের এলাকার যে কর্মসংস্থানের কথা আমি সবসময় বলে থাকি, যে যুবকদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সব যুবককে কিন্তু চাকরি দেওয়া সম্ভব না। চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে। তারপরেও যদি আমাদের আসামের মধ্যে বড় বড় যদি কোম্পানি থাকতো, আজকে যেভাবে কর্ণাটক রাজ্যে আছে, কর্ণাটক রাজ্যে আমাদের আসামের অনেক শ্রমিক, অনেক যুবক ভাইরা সেখানে যাচ্ছেন কর্ম করার জন্য। অনেক সময় দেখা যায় ভালো হিসাবে সেখানে যাওয়া হয়, কিন্তু কফিনবন্দি হয়ে আমাদের
গড়ে ফিরতে এরকম অনেক ঘটনা ঘটছে। অনেক ঘটনা ঘটছে। বিগত 2 মাস আগে হ্যাঁ। আমাদের বালাচড়ার একজন সেইভাবে উনি 2 বছর সেখানে ছিলেন, হুম। উনি কফিনবন্দি হয়ে সেখানে ঘুরে এসেছেন। মানে মনে অনেক দুঃখ লাগে যে পরিবারের জন্য একটু কিছু উপার্জনের জন্য বহিরাজ্যে যেতে হলো, সেখান থেকে মানে জীবিত না আসে কফিনবন্দি হয়ে আসতে হয়। যদি আমাদের আসামে সেই ধরনের কোনো যদি কোম্পানি থাকতো তাহলে আমাদের এলাকার বেকার যারা আছে তারা বহিরাজ্যে গিয়ে কর্মরত হতে হতো না। আমাদের রাজ্যে যে কোনো একটি কিছু করে কর্ম করে সে তারা এখানেই মানে জীবনযাপন করতে পারে। একটা বিশেষ প্রশ্ন থাকছে, বরখলায় কর্মসংস্থানের তেমন কোনো সাধন নেই, প্রশিক্ষণেরও কোনো কেন্দ্র নেই, নাই কোনো আইটিআই নেই। সেই সঙ্গে একটা ডিলিমিটেশন করে দেওয়া হলো বরখলাকে, সেখানে একটা ছিন্নভিন্ন পরিস্থিতি। আর শিলপুরি থেকে এখানে আসা কিংবা যেভাবে রাজনৈতিক মেরুকরণ করে এটা করা হলো, সেটার প্রভাব নির্বাচনে কতটুকু পড়বে বলে মনে হয়? নিশ্চয়ই করবে, কারণ প্রত্যেক এলাকার মানুষ আজকে এইদিকে তিনগড়ি এলাকা থেকে শুরু করে রুশকান্দি বাগানের মেইন গেট পর্যন্ত এতটা লম্বা আমাদের বরকলা সমষ্টি। আমাদের বরকলা সমষ্টিতে আমরা উদারবন সমষ্টি ছুঁয়েও বরকলা সমষ্টিতে ঢুকতে হচ্ছে, আমাদের কাঠিগড়া সমষ্টির ভিতর দিয়ে গিয়ে বরকলা সমষ্টিতে ঢুকতে হচ্ছে, শিলচর সমষ্টি হয়ে বরকলা সমষ্টিতে ঢুকতে হচ্ছে, সুনাই সমষ্টি হয়ে বরকলা সমষ্টিতে ঢুকতে হচ্ছে, আমাদের দলাই সমষ্টি হয়ে বরকলা সমষ্টিতে ঢুকতে হচ্ছে। আজকে ওই যে মানুষ হেনাস্তার যে শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ অনেক কষ্ট, মানে নতুন বাজার আমাদের বরকলা সমষ্টি, নুনাপানি বাজার আমাদের বরকলা সমষ্টি। নির্বাচনটা কিরূপ প্রভাব পড়বে বলুন? কি ধরনের ভোটদানের ক্ষেত্রে প্রভাব পড়বে না নিশ্চয়ই। ইকোনমিতে পড়বে? ইকোনমি তো পড়বে না, পড়ে গিয়েছে, পড়ে গিয়েছে, আর ভোটদানে তো পড়বে। সবাই চাচ্ছে যে একজন যে সঠিক কথাবার্তা যে বলে তাকেই ভোট দেবেন। আর আমি আশাবাদী জনগণ বা যুবক যারা আছেন, এখন পর্যন্ত 75% যুবক আমার সঙ্গে আছে। আমাদের সময় হয়ে আসছে, আমরা দিদির অনুষ্ঠান শেষ করবো। তার আগে আরো দুটো প্রশ্ন থাকছে আপনার কাছে। একটা হচ্ছে, বরখলায় পাথর মহলের একটা অভিযোগ আছে, সেখানে অনেকে বলছেন সিন্ডিকেট রাজ চলছে, বিজেপির কর্মকর্তাদের সিন্ডিকেট রাজ চালাচ্ছেন। রাজীব দাসের উপর অনেক অভিযোগ ছিল, আরও কয়েকজনের উপর অভিযোগ ছিল, সেগুলো কোনো একটা অজানা কারণে এখন চাপা পড়ে গেছে। স্থানীয় বিশেষ কিছু সম্প্রদায়ের নাগরিকরা কাজই পাচ্ছেন না, আর ঠিকাদারিও পাচ্ছেন না, সড়কের কাজ পাচ্ছেন না, বন্যা নিয়ন্ত্রণের বাঁধ তৈরি হচ্ছে সেখানেও নড়াচড়া হচ্ছে। যে ব্যাগ দিয়ে পলি ব্যাগ দিয়ে করার কথা ছিল, কিংবা নতুন যে প্রকল্পগুলো সেগুলো করা হচ্ছে, কিন্তু সেই জায়গায় সঠিক বাস্তবায়ন হচ্ছে না। বছরের পর বছর কাজ হচ্ছে, কিন্তু আবার নদী ভাঙন যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সমস্যাগুলো, এগুলোকে আপনি কেমন করে দেখছেন, এবং আগামীতে যদি সরকার হয় তাহলে এই সমস্যাগুলোর প্রতি আপনাদের কি পদক্ষেপ? দেখেন, সরকার আগামীতে হয়, আমি যদি বিধায়ক হই সেটার উপর আমার নজর থাকবে। যখন দেখবেন আপনারা, আমি এই অনুষ্ঠানটা আমাদের নিশ্চয়ই আমাদের বরকলা সমষ্টি সহ অন্যান্য বরাক উপত্যকার সকলেই দেখবেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, যখন নির্বাচন আসে তখন রাজনৈতিক নেতারা এসে আমাদেরকে সব সময় প্রতিশ্রুতি দিয়ে যান যে আমরা এটার সমস্যার সমাধান করে দেব, সেটার সমস্যার সমাধান করে দেব। কিন্তু কতজনকে দেখেছো যে বিধানসভায় গিয়ে এইগুলা কথা উপস্থাপন করেছেন? গ্রাম বলে যে আমি গ্রাম, আমাদের এই গ্রামের কথা বলে গ্রাম বলে এখন পর্যন্ত কোনো শব্দ কোনো বিধায়ক বিধানসভায় গিয়ে উপস্থাপন করেন নাই। সেই দিকে লক্ষ্য রাখবেন। আমি যদি সেটা সরকারের আমলে না হয়, কিন্তু আমি সেটা তো আমাকে যে জনগণ ভোট দিয়ে বিধানসভায় কি কারণে পাঠিয়েছে, আমার সমষ্টির কথা আমি বিধানসভায় গিয়ে উপস্থাপন করার জন্য আমাকে সমস্যাগুলো আমি তুলে ধরার জন্য আমাকে পাঠিয়েছে। কিন্তু যারা বিধায়ক হয়ে যান এরা সেটা ভুলে যান যে জনগণ আমাকে পাঠিয়েছে। আমি যখন গিয়া বিধানসভায় কথা বলবো, এখন আমাদের সমষ্টিতে 2,04,800 কতটা ভোট হয়েছে। আমি বিধায়ক হওয়ার পর আমি যে সুরটা দিয়ে বিধানসভায় কথা বলবো, আমার সুরটা কতজন মানুষের সুর থাকবে? 2,04,800
এই কেন্দ্রে বিধানসভাতে হ্যাঁ। যতজন ভোটাররা রয়েছে সকলের সুরটা যে আমি সেখানে উপস্থাপন করব, সেই সুর দিয়ে আমি কথাগুলো উপস্থাপন করবো, আমি দাবি রাখতে পারবো। শেষ পর্যায়ে একটা প্রশ্ন থাকছে আপনার কাছে। একটা সময় ছিল যখন বিজেপি সরকার নতুন করে হলো, তখন বড় বড় কংগ্রেস কর্মকর্তারা হঠাৎ করে বিজেপিতে যোগদান করলেন, রং পাল্টে ফেললেন নিজের। হ্যাঁ, সেই জায়গায় আপনাকে অনেক অফার দেওয়া হয়েছে, অনেক চাপ দেওয়া হয়েছে, কংগ্রেস ছেড়ে বিজেপি চলে আসুন, এটা বলেছেন সদস্যরা বা গ্রামের নাগরিক। কিন্তু আপনি আপনার ইথিক্সে, আপনার যে দৃঢ়তা, সেই দৃঢ়তায় আপনি রয়ে গেছেন, কংগ্রেসই থাকছেন, কংগ্রেসের হয়েই কাজ করছেন, যদিও দল বিরোধী। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আপনার ব্যক্তিগত অনুভূতিটা কি এবং সাধারণ নাগরিকদের কাছে কি বলছে? দেখেন, এইরকম কাজ যারা করে তাদের পিছনে দুর্নীতি নিশ্চয় থাকে, যার কারণে বয়ে পালিয়ে যায়। একদম গ্রুপ মেম্বার হোক বা আরো বড় মানে উচ্চপদক কোনো লিডার হোক, আমার সেই রকম কোনো দুর্নীতি নেই। আর আমি কংগ্রেস ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন উঠে না, কারণ আমাকে অনেক অফার দেওয়া হয়েছে। যদি আমি বিক্রি হই তাহলে তো কেউ কিনবে আমাকে, আমি তো বিক্রি হবো না। যদি বিক্রি নাই হতে কিনবো কি বলবো। আমরা প্রোগ্রামের প্রায় শেষ দোড়ায় এসে গেছি। আমরা শেষ প্রশ্ন আমরা রাখবো। আজকের এই দিনে চতুর্দিকে যখন একটা অন্য বাতাবরণ চলছে, নির্বাচন আসছে, 28 তারিখ ঘোষণা হয়ে যাবে তারিখ, সেই জায়গায় দাঁড়িয়ে বড়খলার যে জনগণ রয়েছেন, সকল স্তরের জনগণ রয়েছেন, বিভিন্ন ভাষাগোষ্ঠীর জনগণ রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি অ্যাপিল থাকবে এবং কি সাজেশন দিতে চাইবেন তাদেরকে আপনার ব্যক্তিগত মানবিকতার দিক দিয়ে? আসসালামু আলাইকুম, নমস্কার আমার প্রিয় বড়কলাবাসী। আমি আপনাদের সবাইকে একটা কথাই বলতে যাব যে আমি একজন সাধারণ ঘরের ছেলে, গ্রামের ছেলে। আপনারা সবাই আগামী বিধানসভা নির্বাচনে, আমি আশাবাদী যে দল আমাকে এই টিকিট দেবে বা আপনারা এই টিকিট দেওয়ার জন্য জোরালো আবেদন রাখেন। কারণ আমি চাই যে আপনাদের যতগুলা সমস্যা আছে সেই সমস্যাকে আমার নিজের সমস্যা হিসাবে আমি এই 5 বছর আপনাদের সঙ্গে থাকব। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাইকে সালাম এবং নমস্কার। শুধু দর্শকবৃন্দ, সময় আসে সময় যায়, সূর্য উঠে সূর্য উদয় হয়, সূর্যাস্তও হয়, কিন্তু বড়খলার বুকে বড়খলার সমস্যাগুলো যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। আজ রাজনৈতিক প্রেক্ষাপটে বড়খলা যদিও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, কিন্তু সঠিকভাবে সেগুলোর বিকাশ হচ্ছে না। সরকারি প্রকল্পে দেখা যাচ্ছে অনেকগুলো কাজ হচ্ছে, কিন্তু বড়খলার যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। সেই বড়খলার সমস্যা থেকে নিরসন পেতে নতুন করে নতুন মুখ চাইছেন বড়খলাবাসী, এবং এই বড়খলাবাসীর আশা কতটুকু পুরো হবে সেটা তো কংগ্রেস দল বলবে এবং তাদের ভবিষ্যৎ বলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই দিনে একজন অনুভবী গ্রামের ছেলে জনগণের কাছে ভোটের জন্য দাঁড়িয়েছেন যাতে এবারে বিধায়ক টিকিট পাওয়া যায়, এবং এই বিধায়ক টিকিট পাওয়ার পর যদি উনি জিতেন তাহলে বড়খলার সামগ্রিক উন্নয়ন হবে, এটা আমরা সবাই আশা করি। জনগণরা এই কথাই চাইছেন, সবার মনে একই কথা। তো আজকের এই আনন্দঘন দিনে আমরা জহিরুল বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জহিরুল বাবু, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আগামী দিনে আপনার জীবন সুন্দর আরও সুগমে হোক, আগামী নির্বাচনে আপনি টিকিট পান, বিজয়ী হন এবং বড়খলার সাধারণ নাগরিকদের উন্নয়নে, তাদের হিতার্থে আপনি নিজেকে নিয়োজিত করেছেন এবং আগামী দিনেও করবেন, এই আশাটুকু নিয়ে আজকের দিন থেকে এই অনুষ্ঠান থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।